হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। যারা 7th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 7th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য মেজর বেঙ্গলি 17 যে রয়েছে তার আজকে সাজেশনস নিয়ে আলোচনা করবো। তোমাদের এই পেপারে রয়েছে 70 নম্বর পেপারে রয়েছে রবীন্দ্র সাহিত্য, এবং এই রবীন্দ্র সাহিত্য থেকে তোমাদের কিন্তু একটা কাব্যগ্রন্থ আছে যার নাম হচ্ছে সোনার তরী। এবং এই সোনার তরী কাব্যগ্রন্থের মধ্যে তোমাদের সিলেবাসে রয়েছে 5টা কবিতা, এবং সেই 5টা কবিতার মধ্যে তোমাদের কিন্তু প্রথম কবিতাটি রয়েছে মানস সুন্দরী, এবং এই মানস সুন্দরী কবিতা থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে। তো আজকে আমার প্রথম ক্লাস, যেখানে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে কিন্তু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে 100% কমন পরীক্ষার জন্য, যারা 2026-এ পরীক্ষায় বসবে। তো স্টুডেন্ট, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো লাস্টে কোর্স ফিটার ডিটেলসটা বলে দেবো কি রয়েছে। দেখো, প্রশ্ন উত্তর সবই আলোচনা করছি এখানে। প্রথম প্রশ্ন, মানস সুন্দরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এটি কত সালে প্রকাশিত হয়েছিল? এর উত্তর দেওয়া আছে। মানস সুন্দরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থটি 1894 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, মানস সুন্দরী কবিতায় কবি কাকে আজন্ম সাধন ধন সুন্দরী আমার বলে সম্বোধন করেছেন? বলছে এই কবিতায় কবি তার কবিতা বা কল্পনালতাকে, যা তার সৃষ্টির মূল প্রেরণা এবং অন্তর্লক্ষী, আজন্ম সাধন ধন সুন্দরী আমার বলে সম্বোধন কিন্তু করেছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রশ্নোত্তর পর্ব। এখানে 3 নম্বর প্রশ্ন বলছে সুবর্ণ মদিরা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? বলছে সুবর্ণ মদিরা বলতে কবি সন্ধ্যাবেলার সোনালী কিরণ বা আলোকরশ্মিকে মদিরার বা সুরার সাথে তুলনা করে বুঝিয়েছেন। সন্ধ্যার এই মায়াবী রূপালী সোনালী আলো কবির মনকে এক নেশাতুর কি করেছিল, আবেশময় আনন্দে ভরিয়ে তোলে। ঠিক যেমন মদিরা কি বলছে, মানুষকে এক ভিন্ন জগতে নিয়ে যায়। তাই তিনি এই সন্ধ্যা কিরণের সুবর্ণ মদিরা নিভৃতে পানের কথা কিন্তু তিনি বলেছেন, যে আমরা নিভৃতে বিনা ভয়ে কিন্তু আমরা সেটাকে পান করতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে আজ শুধু কুজন গুঞ্জন তোমাতে আমাতে, কবি কাদের মধ্যে এই কুজন গুঞ্জনের কথা বলেছেন? কবি তার নিজের এবং তার মানস সুন্দরী এবং কাব্যলক্ষ্মীর মধ্যে এই নিভৃত কুঞ্জন গুঞ্জনের কথা বলেছেন। কর্মব্যস্ততা ভুলে তিনি তার কল্পনার সঙ্গিনীর সাথে নিভৃতে সময় কাটাতে চেয়েছেন। যে কবির যে ভাবনায়, যে কল্পনার জগতে যে সঙ্গিনী এসছে, সেই সঙ্গিনীর সঙ্গে তিনি কিন্তু টাইম এক্সপ্লেইন করতে চেয়েছেন এবং সময় কাটাতে চেয়েছেন। নেক্সট, মানস সুন্দরী কবিতায় মৃণাল পরশে বলতে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? মৃণাল পরশে বলতে কবি তার মানস সুন্দরীর পদ্মদাটার মতো কোমল এবং মসৃণ বাহুর স্পর্শকে বুঝিয়েছেন। কণ্ঠে জড়াইয়া দাও মৃণাল পরশে, এই স্পর্শে কবির অন্তরে রোমাঞ্চ কিন্তু জেগে ওঠে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নাম্বার 6 কি বলেছে, কবি তার মানস সুন্দরীকে কিভাবে বক্ষে জড়িয়ে নেওয়ার কথা কিন্তু বলেছেন। বলছে কবি বলেছেন মানস সুন্দরী যেন তার দুটি রিক্ত হাত দিয়ে কবির কণ্ঠ জড়িয়ে ধরে এবং অর্ধেক আঁচল পেতে কবির পাশে বসে। তার কুন্তল আকুল মুখখানি কবির বুকে রেখে মৃদু ভাষায় কানে কানে কথা বলে। প্রতিবেশিনীর মেয়ে বলতে কবি কার কথা স্মরণ করেছেন বা কার কথা ভেবেছেন? প্রতিবেশিনীর মেয়ে বলতে কবি তার কল্পনালক্ষ্মী বা কবিতার প্রথম আবির্ভাবের রূপটিকে স্মরণ করেছেন। শৈশবে যেমন পাশের বাড়ির মেয়ের সাথে সহজ খেলাধুলো হয়, কবির কাব্য প্রতিভাও কিন্তু তেমনি বাল্যকালে তার কাছে এক চঞ্চল সঙ্গিনীর রূপ কিন্তু ধরে কিন্তু এসেছিল। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নাম্বার 8 বলেছে শৈশবের কোন স্মৃতিচারণ করতে গিয়ে কবি পাঠশালা কারা শব্দটির ব্যবহার করেছেন? বলছে বাল্যকালে কবির মন যখন প্রথাগত পড়াশোনায় আবদ্ধ থাকতে চাইতো না, তখন তার কল্পনালক্ষ্মী বা মানস সুন্দরী তাকে পুঁথিপত্র ভুলিয়ে খড়ি কেড়ে নিয়ে গোপন পথ দেখিয়ে পাঠশালার আবদ্ধ পরিবেশ বা কারাগার থেকে মুক্ত করে নির্জনে নিয়ে যেত। শৈশবের সেই বাঁধনহারা কল্পনা এবং কাব্যের জগতে পালানোর স্মৃতিচারণেই তিনি এই শব্দটি ব্যবহার করেছেন কিন্তু।
আচ্ছা, নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9 বলছে খেলার সঙ্গিনী কিভাবে মর্মের গেহিনী ও জীবনের অধিষ্ঠাত্রী দেবী হয়ে ওঠে। শৈশবের চঞ্চল কল্পনা সঙ্গিনী যৌবনে পদার্পণের সাথে সাথে কবির অন্তরে গভীরভাবে প্রতীত হয়। সে আর শুধু খেলার সাথে কিন্তু থাকে না, কবির সমগ্র অন্তর রহস্যের অধিকারিণী হয়ে তার হৃদয়ের গিন্নি ও জীবনকে নিয়ন্ত্রণকারী দেবীতে কিন্তু পরিণত হয়। নেক্সট বলছে 10 নম্বর প্রশ্ন, জীবনের বনে যৌবন বসন্তে যাবে, প্রথম মলয় বায়ু ফেলেছে নিঃশ্বাস, কোন সময়ের কথা বলা হয়েছে? এখানে কবির জীবনে কৈশোর পেরিয়ে যৌবনের সূচনার সময়কে বোঝানো হয়েছে, যখন মনে নতুন আশা, প্রেম এবং আকাঙ্ক্ষার সঞ্চার হয়, ঠিক যেমন বসন্তের মলয় বাতাসে প্রকৃতিতে নতুন প্রাণ জাগে। নেক্সট রয়েছে পুরোদ্ধারে, প্রশ্ন নম্বর 11, পুরোদ্ধারে কে দিয়েছে হুলুধ্বনি? হ্যাঁ, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? যৌবনের প্রারম্ভে কবির কাব্যলক্ষ্মী যখন বালিকার রূপ ছেড়ে নববধূর বেশে অত্যন্ত গৌরবের সাথে কবির অন্তরে বা হৃদয়পুরে প্রবেশ করেছিল, সেই অন্তরের মিলন উৎসবকে বোঝাতেই কিন্তু রূপক অর্থে হুলুধ্বনির প্রসঙ্গটি কিন্তু এসেছে। এটা তোমরা স্ক্রিনশট করে নেবে, কিন্তু প্রত্যেকটা জিনিস লিখে নিয়ে পড়বে। নেক্সট আমাদের 12 নম্বর প্রশ্ন বলছে এখানে সৌন্দর্য পাথরে যে বেদনা বায়ু ভরে ছুটে মন্তরী, এখানে মন্তরী যাত্রার স্বরূপ কি? বলছে এখানে মন্তরী বা মনের নৌকার যাত্রা হলো অসীম সৌন্দর্য ও সৃজনের সাগরে এক অস্থির যাত্রা। কবির মন সৌন্দর্যের এই অনন্ত সমুদ্রে পাড়ি দেয়, কিন্তু তা শান্ত নয়, অব্যক্ত বাসনা, অতৃপ্তি আর সৃষ্টির এক গভীর বেদনারূপ বাতাসে সেই নৌকা কিন্তু ছুটে চলে। মাঝে মাঝে কবির মনে শঙ্কা হয় যে এই প্রবল আবেগ বা বেদনার বাতাসে হয়তো হৃদয়ের পাল কিন্তু ছিঁড়ে যাবে একটা সময় পর। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 13, তুমি এই পৃথিবীর প্রতিবেশিনীর মেয়ে, কবিতার প্রেয়সীর বাল্যরূপের কি বর্ণনা এখানে দিয়েছেন? বলছে কবি বর্ণনা করেছেন যে বাল্যকালে তার কল্পনা সঙ্গী বা প্রেয়সী শুভ্র বস্ত্র পরিধান করে উষার কিরণধারায় সদ্য স্নান করে নবীন বালিকা মূর্তিতে আসতো, প্রস্ফুটিত ফুলের মতো তার মুখখানি ছিল, এবং সে কবির সাথে খেলাধুলা করত, তাকে নির্জনে নিয়ে যেত স্বপ্নময় অর্থহীন কথা বলে। নেক্সট বলছে এসো সুপ্তি, এসো শান্তি, এসো প্রিয়ে। কবি কোন ক্লান্তিতে এই শান্তির প্রার্থনা করেছেন? বলেছেন জাগতিক দুঃখ, দৈন্য, অতৃপ্তি এবং জীবনের অপূর্ণ আকাঙ্ক্ষার ভারে যখন মন পরিশ্রান্ত, তখন কবি তার মানস সুন্দরীর কাছে কিন্তু এই সুপ্তি বা শান্তির প্রার্থনা করেছেন। তিনি চেয়েছেন তার প্রিয়া যেন তাকে বুকে টেনে নিয়ে সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয় এক সুস্নিগ্ধ বিস্তৃতিতে। ঠিক আছে, চলে আসবো নেক্সট ইয়েতে, লাস্ট প্রশ্ন এটাই। মানস সুন্দরী কবিতায় পদ্মার তটভূমির প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে চিত্রিত হয়েছে? বলছে কবিতায় পদ্মার তটভূমিকে এক শ্রান্ত রূপসীর মতো বর্ণনা করা হয়েছে। সায়াহ্নের বা সন্ধ্যার আলোয় পদ্মা নদী তার বিস্তীর্ণ তনুখানি প্রসারিত করে শুয়ে আছে বলে কবি কল্পনা করেছেন। এই বর্ণনা প্রকৃতির সাথে মানবীয় রূপের এক অপরূপ মেলবন্ধন ঘটিয়েছে, যেখানে নদী এক শান্ত বিস্তৃত নারী মূর্তির রূপ কিন্তু লাভ করেছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম তোমাদের সঙ্গে মানস সুন্দরী যে কবিতাটি ছিল সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে, তারা আমাদের কোর্স ডিটেলসটা একটু জেনে নাও। আমাদের প্রপার গাইডেন্স তুমি এখান থেকে পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, হাই কোয়ালিটি নোটস পাবে এবং 100% কমন সাজেশনস পাবে। সম্পূর্ণ পিডিএফ আকারে পাচ্ছ কিন্তু এটা। ক্লিয়ার? তো মেজর স্টুডেন্টদের জন্য টোটাল কোর্স ফি রয়েছে অল সাবজেক্টের 1299, এবং যারা মেজরটা পড়বে না, শুধুমাত্র মাইনরটা পড়তে যাচ্ছ, তাদের জন্য 699 থাকছে পুরো সেমিস্টারে। কিন্তু ওয়ান টাইম জাস্ট পেমেন্ট করতে হবে, অনলি ওয়ান টাইম একটা সেমিস্টারে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।